পড়ে ফেলি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে রিনাল ফেলিওর আচ্ছা ফাইন্ডিংস কি আরো কিছু এই হাইপারটেনসিভ ক্রাইসিসে আরো কিছু ইয়ে থাকে, হেডেক, ব্লাড ভিশন, অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, এগুলো সবই ওই যে যদি আইসিপি বেড়ে যায় তখন এগুলো আস্তে আস্তে দেখা দেয়। তার ডিসপ্নে শ্বাসকষ্ট হতে পারে, সায়ানোসিস হতে পারে, সিজার এটসেট্রা। তো হাইপারটেনসিভ ক্রাইসিসের আচ্ছা এরপর আসি হলো মেডিকেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, হাইপারটেনসিভ অ্যান্টি হাইপারটেনসিভের অনেক টাইপ আছে, ঠিক আছে? টাইপটা একটু আগে দেখে নেই, তারপরে আমরা আম, সামনে আগাই। এগুলো আমরা জানি, হ্যাঁ, অ্যান্টি হাইপারটেনসিভ এগুলো আমরা ব্যাচেলর পড়ছি। প্রথমেই আছে ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স দিয়ে লাইক এই যে এখানে ডায়াবেটিক্স সম্পর্কে বেশি পড়ানো হয়। ডায়াবেটিক্স, তারপরে কি বলে অ্যাড্রিনার্জিক ইনহিবিটরস ড্রাগ লাইক আলফা ব্লকার, বিটা ব্লকার। আলফা ব্লকারের সকল হলো জোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন এগুলা। বিটা ব্লকার অলরেডি আমরা জানি লাস্টে এলওএল, যেমন কি আহ, আরে মেজটা খারাপ লাগে না, মুখে আসতেছে না কেন, প্রোপ্রানোলোল, মেটোপ্রোলোল, এগুলো আর কি, ঠিক আছে? এই বিটা ব্লকার যাদের লাস্টে এলওএল থাকে তারাই হলো বিটা ব্লকার। তারপরে সেন্ট্রাল অ্যাড্রিনার্জিক ইনহিবিটরস লাইক সেন্ট্রাল অ্যাড্রিনার্জিক আছে হলো কোনটা, যেমন ধরো লাইক কি সেন্ট্রাল সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এগুলো হলো সরি সোডিয়াম নাইট্রোক্লোরাইড, সেন্ট্রাল অ্যাক্টিং অ্যাড্রিনার্জিক ইনহিবিটরস। সেন্ট্রাল অ্যাক্টিং জানি কি কি আছে, আমার মনে হচ্ছে না কেন, মনে আছে কারো? দেখলে চিনি যদিও। ক্লোনেডিন একটা আছে। ক্লোনিডিন, রাইট, হ্যাঁ, ক্লোনিডিন এটা বলতে পারি, রাইট। তার পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রিনার্জিক আছে। তারপরে পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রিনার্জিক ফেন্টোলামিন, বুঝছো? পেরিফেরাল অ্যাক্টিংটা হলো ফেন্টোলামিন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওই যে জেম আর জেম আর লাম, লাইক ডিলটিয়াজেম, তারপরে হলো নিফেডিপিন। নিফিডি, নিফেড সরি ডিপিন আর জেম, তাই না? হ্যাঁ, ডিলটিয়াজেম। ডিপিন আর জেম, ডিলটিয়াজেম, অ্যামলোডিপিন, এগুলা। এসিপিনটা হলো প্রিল, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, এটসেট্রা। তারপরে অ্যাঞ্জিওটেনসিভ না, এআরবিএস হলো লাইক কি, লোসারটেন, হ্যাঁ, বালসারটেন। লোসারটান, অলমেসারটান, এগুলা ডিরেক্ট অ্যাক্টিভ, ডিরেক্ট অ্যাক্টিভ ভ্যাসোডাইলেটর হলো এই সোডিয়াম নাইট্রোগ্লিসারিন, হাইড্রালাজিন, এটসেট্রা। মেইনলি এইখানে যেহেতু এটা হাইপারটেনসিভ ক্রাইসিস, হ্যাঁ, হাইপারটেনসিভ ক্রাইসিস যেহেতু, এইখানে সরাসরি তোমার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো ডিরেক্ট অ্যাক্টিং ভ্যাসোডাইলেটর, যারা তাদেরকে ব্যবহার করা হয় মেডিকেল ম্যানেজমেন্ট হিসেবে। মোস্টলি এই ড্রাগগুলো বেশি ব্যবহার করা হয়। ইন্টারভেনাসলি অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হয় কি কি, সোডিয়াম নাইট্রোক্লোরাইড, নাইট্রোগ্লিসারিন এবং হাইড্রালাজিন। এই তিনটা, এরা সরাসরি ডিরেক্ট ভ্যাসোডাইলেটরস, রিমেম্বার, এরা সরাসরি গিয়ে ভেসেলকে ডায়ালেট করে দেয়। বুঝছো? এই তিনটা হলো ডিরেক্ট অ্যাক্টিং ভ্যাসোডাইলেটরস, সরাসরি ভেসেলকে ডায়ালেট করে দেয়। এরপর হলো ফেন্টোলামিন, এটা কিন্তু পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক, পেরিফেরালি আমাদের ভেসেলকে ডায়ালেট করে। তারপর প্রোপানোলোল, লেবেটোলোল আমরা অলরেডি জানি, যাদের লাস্টে এলওএল থাকে তারাই হলো বিটা ব্লকার, সোজা কথা। মানে আমাদের হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি কমায় দেয়, হার্ট রেট কমায়, এইভাবে এরা বিপি মেনটেন করে। এটা হলো এলওএল বা বিটা ব্লকার। বিটা ব্লকার আমাদের বিটা যে রিসিপ্টর, ওই যে বি1 বি2 মনে আছে, এই যে রিসিপ্টরের উপরে যে পড়ছিলাম কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক পড়ার সময়। আর এখন কথা হলো, বিষয়টা হলো যে আমরা এই বিপি তো আমরা ড্রপ করবো, আমরা কি, আচ্ছা
তৌকির কি জিজ্ঞাসা করি, তুই যেহেতু এই ডিপার্টমেন্টে যতটুকু জানো, না পারলেও যে প্রবলেম হবে তা কিন্তু না। যে তোমার এই অ্যান্টি সরি হাইপারটেনসিভ ক্রাইসিসে হসপিটালে বিপি কিভাবে কমায়, মানে তোমাদের এখানে কিভাবে দেখছো অথবা কি দেখো আর কি? আমরা তো যে ইনিশিয়ালি জিটিএন ইউজ করি, জিটিএন ইনজেকশন নাইট্রোগ্লিসারিন, তাই তো? আর ক্যাপটোপিল এসি ইনহিবিটর দিই আমরা। ধরেন হ্যাঁ, পটাশিয়াম লেভেল যদি ভালো থাকে তখন আমরা এসি ইনহিবিটর দিই, বা হ্যাঁ, এমডোকাল 5, অ্যামলোডিপিন, এমডোডিপিন, অ্যামলোডিপিন, রাইট। এআরডিএস। আচ্ছা, বিষয়টা হলো যে তোমার হাইপারটেনসিভ ক্রাইসিসে আমাদের বিপিটা হুট করে আমরা কমায় আনতে পারি না, আমরা চাই না কমায় আনতে। এটা কারণ আছে। কারণটা হলো যে আমরা যদি দ্রুত, যেহেতু বিপি একবার বেড়ে গেছে, হ্যাঁ, তার মানে পারফিউশন খুব জোরে জোরে হচ্ছে এবং অর্গানগুলোতে ব্যাপক পারফিউশন হচ্ছে। কিন্তু আমরা ধরো 120 আছে, আমরা সরাসরি মেডিসিন দিয়ে আর কয়েকটা মেরে দিয়ে মনে করো ধাম করে 120 এ যদি নিয়ে আসি, এটা হিতে বিপরীত হবে। বিষয়টা হলো আমরা বিপি ড্রপ করাই আমাদের মেইন গোল হলো বিপি ড্রপ করানো, বাট একসাথে না, স্লোলি। বিপি আমরা 25% ইনিশিয়ালি কমাবো টু মেনটেন দ্য মিন আর্টারিয়াল প্রেশার। মিন আর্টারিয়াল প্রেশারের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। মিন আর্টারিয়াল প্রেশার দ্বারা আমরা কি বুঝি? আমরা তো সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার এগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? এগুলো আমরা জানি। বাট আমাদের একটা মিন আর্টারিয়াল প্রেশার নামক একটা প্রেশার আছে, যেটা আইসিইউ, সিসিইউতে ব্যবহৃত হয়। আমি আইসিইউতে জানি না সিসিইউতে ব্যবহার হয় কিনা। বাট মিন আর্টারিয়াল প্রেশার একটা ইম্পর্টেন্স আছে। মিন আর্টারিয়াল প্রেশার দ্বারা আমাদের অর্গানগুলো কি সঠিক পরিমাণ পারফিউশন পাচ্ছে কিনা। আই রিপিট, মিন আর্টারিয়াল প্রেশার দ্বারা বোঝায় যে আমাদের কিডনির দিকে যে ব্লাড, মানে ব্লাডটা যাচ্ছে, এটা প্রেশারটা সঠিক আছে কিনা, লিভারে ব্লাডটা যে যাচ্ছে প্রেশারটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো আমরা মিন আর্টারিয়াল প্রেশারের মাধ্যমে ধরতে পারি। এটা কিন্তু নর্মাল এসিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার দিয়ে ধরা যায় না। অর্গানগুলা সঠিকভাবে পাচ্ছে কিনা, পারফিউশন অর্গানের দিকে সঠিকভাবে ব্লাড পারফিউশন হচ্ছে কিনা, এটা ধরা যায় হলো মিন আর্টারিয়াল প্রেশারের মাধ্যমে। এটা কিভাবে বের করে মিন আর্টারিয়াল প্রেশার? সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ইনটু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইডেড বাই 3। সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ইনটু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইডেড বাই 3। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি কারো 120 হয় এবং ডায়াস্টোলিক প্রেশার যদি 80 হয়, এটাকে 2 দিয়ে গুণ করে পুরো টোটালটাকে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার। এই মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার 70 থেকে 100 হলো নরমাল। এই রেঞ্জটা ভেরি ইম্পর্ট্যান্ট। আই রিপিট, নরমাল মিন আর্টারিয়াল প্রেশার হলো 70 থেকে 100। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা রেঞ্জ এবং এটা মনে রাখতে হবে। এবং এভারেজ বিপি রিকোয়ার্ড টু মেনটেন অর্গান পারফিউশন, এই মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার যদি 70 থেকে 100 এর ভিতরে থাকে, তবে আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো প্রপারলি পারফিউজড হচ্ছে। পারফিউশন মিন্স ব্লাডগুলো ওই অর্গানগুলোতে সঠিকভাবে যাচ্ছে। আর হাইপারটেনসিভ ক্রাইসিসে আমরা হঠাৎ করে বিপি ড্রপ করাই না। আমরা 25% করে মিন আর্টারিয়াল প্রেশারে 25% করে মানে কমাইতে থাকি। এটা 24 ঘন্টা স্লোলি কমানো হয়। কারণ যদি হুট করে কমানো হয়, এই যে ব্লাড প্রেশারটা যে অর্গানগুলোতে অনেক র‍্যাপিডলি যাচ্ছিল, হঠাৎ করে কমায় ফেললে তখন ওই অর্গানগুলোতে আবার ব্লাড প্রেশার মানে বিপি ওইখানে পারফিউশন হওয়া কমে যাবে। এটা আবার তখন এটা হিতে বিপরীত হয়ে যায়। এইজন্য আমরা হুট করে বিপি ড্রপ না কমিয়ে গ্র্যাজুয়ালি কমানো হয়। আমি কি বুঝাতে পারছি কেন হুট করে কমানো যায় না বিপি? বুঝা গেছে? এটা কিন্তু কোশ্চেনে আমি পাইছিলাম ২-৩ টা জায়গায়। বুঝা গেছে? আমরা ইনিশিয়ালি 25% করে বিপি কমাবো টু মেইনটেইন দ্য মিন আর্টেরিয়াল প্রেশার ১১০ থেকে ১১৫। এরপরে ২৪ ঘন্টায় আস্তে, আস্তে আরো কমানো হয়। ঠিক আছে? তো এটা হলো সিস্টেম। ওকে? আর মিন আর্টেরিয়াল প্রেশার বের করার সিস্টেম কি? এসবিপি মানে সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ইনটু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইডেড বাই 3। এটা একটা ক্যালকুলেশন করে নিও নিজেদের মতো করে। এটা আহামরি কঠিন না। বাট মিন আর্টেরিয়াল সিগনিফিকেন্স কি তাহলে? মিন আর্টেরিয়াল প্রেশার দ্বারা অর্গানে প্রপারলি পারফিউশন হচ্ছে কিনা সেটা দেখা যায়।
ইম্পর্টেন্ট। এবার আসি হলো নার্সিং ম্যানেজমেন্ট। অ্যাডমিনিস্টার অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাজ অর্ডার্ড। আর ভেরি ইম্পর্টেন্টলি মনে রাখবা এই যে কি বলে হাইপারটেনসিভ ক্রাইসিস, আরেকটা কন্ডিশনও এই হাইপারটেনসিভ ক্রাইসিস হয়, বলতে পারবা কে? যে কেউ, রুনা বাদে যে কেউ পারা উচিত। রুনা পারলে তো ভেরি গুড, অন্য কেউ যদি পারে দেখি এটা পড়ছো তোমরা। হাইপারটেনসিভ ক্রাইসিস হয় কোথায়? আর হাইপারটেনসিভ ক্রাইসিস অটোনমিক মানে কি? ডিসরিফ্লেক্সিয়া। অটোনমিক ডিসরেফ্লেক্সিয়াতে হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। এন্ডোক্রাইনোলজিতে হয়, একটা জায়গা আছে, যাও হিন্টস দিলাম। আরো কি মনে হয়েছে? মনে হুম SIADH সিয়াতে। নো। আরো কে পারবে? যাও বলে দিই, যে অর্গানটার কারণে হয় সেই অর্গানটা আমাদের অ্যাবডোমিনাল অর্গান। ভাইয়া ওই যে ইয়া কি জানি ইয়া এপিনেফ্রিন নরএপিনেফ্রিন। হুম তুমি আর একটু হিন্টস বাড়াইয়া দিছো, কাছাকাছি গেছো। ভাইয়া ওই যে পারবা তোমরা? এডিসন ক্রাইসিস, হ্যাঁ। এডিসন ডিজিজ, হুম এসিটা। আগে একদম ভাইয়া কাছাকাছি। অ্যাড্রেনাল মেডুলার থেকে যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ করে ইওক্রোমোসাইটোমা। ও তখন হয়। নিউক্লিওসাইটোম। হ্যাঁ হ্যাঁ সেটা ভাইয়া এই যে মানে আমি যেটা কিন্তু পিওর পিওর সেটা ভাইয়া মনে হয়। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা। তখনও এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, মেডুলা থেকে তোমার এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ওভার সিক্রেশন হয়, তো তখনও তোমার এই হাইপারটেনসিভ ক্রাইসিস হয়, বিপি হাই হয়ে যায়, তখনও এই তিনটা ড্রাগ এখানে পাইছো। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, নাইট্রোগ্লিসারিন, একটা হাইড্রালাজিন বলে দিয়েছিলাম। এন্ডোক্রিনোলজি ঘুরে আইসো সবাই, তাইলে বুঝতে পারবা কি বলছি। সবাই তো খায় ফেলছে যা দেখতেছি। যদি ভুলে যাও একটু দেখে আইসো, ঠিক আছে? তো ওইটাও তোমার কি বলে এই এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন কি অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম ইয়েতে অ্যাক্ট করে না, ওভার সিক্রেশনের ফলে বিপি হাই হয়ে যায়, তখন এই তিনটা ড্রাগ এখানে ব্যবহার করা হয়, বলে দিয়েছিলাম। তখনও ডিরেক্ট ভ্যাসোলেটর ব্যবহার করা হয়, তখনও ওইখানে ওইখানে একই জিনিস বলছিলাম মনে হয় না, বিপি আমরা বলছিলাম মনে না, ওইখানে মনে হয় বলিনি। নাকি আজকেই শুনছো যে বিপি যে স্লোলি কমাইতে হয়? ওইখানে কি বলছিলাম আমরা? তোমাদের কারো মনে আছে? হ্যাঁ, সাদিয়া কিংবা লাবণী, হ্যাঁ বলছিলেন। ওইখানেও বলছিলাম যে বিপি আমরা হুট করে কমাই না। জি ভাইয়া। যাক, তাহলে তো বলছি। তো admission antihypertensive as ordered, monitor vital sign, blood pressure every 5 minutes. Yes. Bed rest with head of bed elevated 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? কেন? প্রশ্ন। Why? কেন বেডটা 45 ডিগ্রিতে রাখবো? এটাতে ইফেক্ট না করে প্রেশারে স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে। ইন্টারক্রেনিয়াল প্রেশার রিলেটেড বিষয় আছে। ইন্টারক্রেনিয়াল প্রেশারে এটা আমার অ্যানক্লেক্সে যখন জাপানে থাকতে যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন আমরা জিজ্ঞাসা করছিল মহিলা, আমরা ইন্টারক্রেনিয়াল প্রেশারে বেড কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ভিতরে রাখি? 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি। মনিটর ইনটেক অ্যান্ড আউটপুট, ঠিক আছে? তারপর আসি হলো জেনারেল ফাইন্ডিংস অফ হাইপারটেনশন লাইক অক্সিপিটাল হেডেক, ভেরি ইম্পর্টেন্ট। ব্যথা হলে কি বলে তোমার হাইপারটেনশনের ব্যথাটা মূলত মাথার পিছনের সাইডে হয়, ঠিক আছে?
অক্সিপিটাল হেডেক বলে এটাকে। মাইগ্রেন হেডেক হলো মাথার একপাশে, আর স্ট্রেস হলো কপাল থেকে শুরু করে মাথার পিছনে, এটা হলো স্ট্রেস হেডেক। এরপর আসি হলো এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, অক্সিপিটাল হেডেকটা ইম্পর্টেন্ট। এটা হলো ব্লাড প্রেশারের জন্য যে মাথা ব্যথা হয়, এটা মানে বিপি যখন হাই থাকে ব্রেনের দিকে, মাথার দিকে, তখন এই অক্সিপিটাল হেডেক হয়। তারপরে ডিজিনেস হয়, চেস্ট পেন হতে পারে, টিনিটাস, এপিস্ট্যাক্সিস, তারপরে হলো ভিজুয়াল ডিস্টারবেন্স, ফ্লাস্ট ফেস, মুখ লাল হয়ে যায়, পলিউরিয়া হয়। আচ্ছা, পলিউরিয়া কেন হয় এখানে? এই ডায়াবেটিস পেশেন্টের? একটু মাথা খাটাও, আজকেই বলছি এগুলা। ভাই আরেকবার বলেন, কি বললেন? পলিউরিয়া কেন হয়? এই যে ফাইন্ডিংস আমরা পড়ি, কেন পলিউরিয়া হয় বলতে পারবা? রায়হান? হ্যাঁ, বলো বলো বডি কি দ্রুত। কম্পেনসেট করে নাকি ব্লাড প্রেশার বেশি বিপি থাকার কারণে? হাই। হাইপারটেনশন থাকলে তো এমনিতেই বডি চাবে যে বডি থেকে বেশি ফ্লুইডটা বের করে দেওয়া আর কি। হ্যাঁ, রাইট। এই যে তোমাদের কিছুটা ডেভেলপ হইতেছে আস্তে আস্তে, তবে এটা আরো হওয়া উচিত, আরো ভালো, বেশি হলে আরো ভালো হয় আর কি। হাই বিপি মানে বিপির ফোর্সই বেশি, সব অর্গান থেকে বেশি বেশি যাবে না, এটা একটা কারণ। দিবেন। আবার কিডনির এই যে রাস মেকানিজম, সে কি করে, সে বডি ব্যালেন্স করার চেষ্টা করে। রাস রাস আরো ভালোভাবে পড়বো আমরা খুব সম্ভবত ওই যে ইয়েতে জিএফআর, মানে কিডনির একটা চ্যাপ্টার আছে, ওইখানে আরো ভালো করে ডিটেলস পড়বো ইন্টারনালি। তো বডির থেকে বেশি বেশি পানি, বেশি ব্লাড আসতেছে, ফিল্টার করে বাইর করে দিতেছে, মানে বেশি ইউরিন ভাই করে আপনি দিতেছে। যে বলেন বেশি প্রেসার, বেশি সোডিয়াম, বেশি পানি। হ্যাঁ, কি বুঝছো তৌকির, অথবা যারা গেস করতে পারো নাই, বুঝা গেছে বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। এইভাবে মিলায় নিও আর কি। হ্যাঁ, শ্বাসকষ্ট কেন হইতে পারে? আর কি মনে হয়? আইসিপি কারণে। না। পালমোনারি ইডেমা কেন হয়? ফেলিওর হয়ে বিষয়টা একটু বুঝায় বলি, এটাও মজার আছে। হাইপার টেনশনের কারণে আমাদের যে এই কি বলে, আমাদের যে হার্ট, যে পাম্প করার যে স্বাভাবিক যেই প্রক্রিয়া, এইটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়, বুঝছো? আর এটা যদি লং টাইম চলতে থাকে, ফলে কি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, যেটা গতকালকে আমরা কোর পার্মোনালিতে দেখছিলাম, তাই না? এটা দেখছিলাম হলো রাইট সাইডেড হার্ট ফেলিওরের ক্ষেত্রে। আর হাই বিপি থাকার কারণে যখন তোমার লং টাইম ধরে এরকম হাই প্রেসারে তোমার এরকম চাপ দিতে হয়, তখন এটা চাপ দিতে থাকে, তখন এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। আর এর ফলে হার্ট ঠিক মতো মানে করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে না বড় হয়ে গেলে। আর এটা আবার কি করে যে ওই কি বলে মানে রক্ত যে সঞ্চালন সিস্টেম বা ব্লাড সার্কুলেশন সিস্টেম, এটা তখন যেদিকে যাওয়ার কথা তার বিপরীত দিকে যায়। আই মিন, রক্ত বা ব্লাড যখন তোমার কি বলে এটাকে, লাংসের দিকে মানে যাওয়ার কথা, মানে এটা এক্সপেন্ড হয়ে যাওয়ার কারণে লেফট ভেন্ট্রিকুলার সাইড যখন বড় হয়ে যায়, মানে লেফট ভেন্ট্রিকুলার মানে কি বলে এটাকে, মানে এই বড় হয়ে যায়, ইনলার্জড হয়ে যায়, তখন সেটা ব্লাড মানে লাংসের দিকে ডেকুমেন্ট করে ভাইয়া। হ্যাঁ, লাংসের দিকে ঠিক মতো নিতে পারে না, তখন যেটা যেই জায়গায় গেছে ওইটা অতটুকুই থেকে যায়। তখন এই একুমুলেট হইতে হইতে আস্তে আস্তে এখানে তোমার পানি জমে যায়, পালমোনারি
মানে এডেমার দিকে টার্ন করে। এই কারণে তোমার এই আম, কি বলে এই শ্বাসকষ্ট হয়। যদিও এটা খুব একটা আসে না, তবে মোস্টলি তোমার এই অক্সিপিটাল হেডেকটা বেশি আসে কোশ্চেনে। বাট এই জিনিসগুলো ফ্লাস্ট ফেস অত্যাধিক ইয়েতে বারবার ইয়েতে এইগুলো জাস্ট বোঝার জন্য বললাম আর কি। এটা না বুঝলেও হয়, তবে পলিউরিয়াটা অনেক সময় দুই একটা জায়গায় পাওয়া যায়। এই কমপ্লিকেশনস কি আমরা একটু জানার চেষ্টা করি যে কমপ্লিকেশন কি। লস অফ ভিশন, হাইপারটেনশন আমাদের যে রেটিনা আছে না চোখের, এই রেটিনাল ড্যামেজ ঘটে দেখবা। আর এই কারণেই দেখবা স্ট্রোকের কারণেও যখন তোমার অনেক সময় চোখে ব্লাড চলে আসে, খেয়াল করো স্ট্রোক হলে অনেক সময় চোখে ব্লাড চলে আসে এইসব কারণেই। হাইপারটেনশন যখন বেশি থাকে না, মানে বিপি যখন হাই থাকে, তখন আমাদের রেটিনাল ড্যামেজ হয়। রেটিনাল ড্যামেজ হয়, টিআর হয় রেটিনাল, সোজা কথা। তারপরে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, কনজেস্টিভ হার্ট ফেলিওর এবং রিনাল ফেলিওর, এগুলো হলো কমপ্লিকেশনস। মেডিকেল ম্যানেজমেন্ট কি? আর হার্টের আমরা ডায়েট ইনশাল্লাহ ডায়াবেটিক্স থেকে শুরু করব কালকে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সম্পর্কে টোটালি তো পড়তে হবে। আগে ডায়াবেটিক্স শেষ হবে, এরপরে তোমার অ্যাড্রিনার্জিক ইনহিবিটরস যা আছে সবগুলোই পড়তে হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, টেনশনের কোনো কারণ নেই।